এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টার জাহান ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক এনজয় করবেন। আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি সন্ধ্যার পর থেকে। আর এখন এসেছি শীতের জামা কাপড় কিনবো। তো কি কি জামা কাপড় কিনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শীত যেহেতু চলে এসেছে, আর তোমাদের ভাইয়া এই যে হুডি দেখতেছে, সেনা এবং ইস্টারে কিনে দিবে। ইস্টা কি কিনবা তুমি? ইস্টা তাকাও, কি কিনবা? কৃষি মার্কেটে চলে আসলাম। আর আসার পরে কিন্তু এখান থেকে কিছু কাঁকড়া এবং ক্লিপ টিলিপ এগুলো কিনবো। মূলত সেইগুলোই কিন্তু তোমাদের ভাইয়া আমার জন্য এই যে চয়েস করতেছে। ওর চয়েসটা কিন্তু অনেক ভালো। যেহেতু কৃষি মার্কেট একটা বছর হলো যে পুড়ে গিয়েছে, আর এখন কিন্তু উপায়ও নেই, এই ফুটপাত থেকেই মূলত কিনতে হয়। আর ফুটপাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেগুলো কিন্তু খুবই কম দামে কেনা যায়। তো আমরা যেহেতু সবসময় কৃষি মার্কেট থেকে শপিং করতে পছন্দ করি, তো আজকেও কিন্তু চলে আসলাম। সিনহার ইস্টা ভুট্টা খাবে, তো এখানে ভুট্টা পুরানো হচ্ছে। তো কয়লার আগুনে পোড়ানো হচ্ছে। কে খাবে ভুট্টা? কে খাবে? তুমি? ইস্টা খাবে না? ইস্টা খাবে? ইস্টা তুমি খাবা? ইস্টা খাবে? ডিম কিনতেছে তোমাদের ভাইয়া। ইস্টা এবং সিনহা রিক্সায় উঠেছে। তো ইস্টা বলতেছে যে তুমি আমার মায়ের পাশে বসো, আমি দাঁড়িয়ে থাকি, তুমি যেহেতু আমাদের বাসায় বেড়াতে এসেছো। কৃষি মার্কেটে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল সিনহা এবং ইস্টামণির জন্য হুডি কিনবো। পুরো কৃষি মার্কেট তছনছ করে খুঁজলাম, হুডি কিন্তু আমরা পাইনি। অবশেষে কিন্তু মন খারাপ নিয়েই বাসার দিকে চলে যাচ্ছি, এই আর কি। তো এখন কিন্তু এই ভিডিওটুকু পরের দিনের ভিডিও, আমি দুপুরবেলা থেকে শুরু করছি। থাম্বনেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি অন করছেন। আমি কিন্তু এখন বিস্তারিত সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। 13টা বছর সংসার করে নিজের সংসারটা কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারলাম না। এইটা কিন্তু নারী হিসাবে আমি মনে করি আমার ব্যর্থতা। আমি যেহেতু 2 কন্যা সন্তানের মা, তাই তো আমি ডিভোর্সটা মেনে নিতে চাইনি। অনেক কষ্ট করে আমি চেয়েছিলাম যে আমার সংসারটা যাতে টিকে থাকে। কিন্তু আমি যখন শহর থেকে গ্রামে চলে আসলাম, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম, তখন থেকেই কিন্তু আমার সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক বেশি ঝামেলা হতো আমার শাশুড়ি মায়ের সাথে। সে সবসময় আমাকে এই বলে খোঁটা মারতো যে আমি কেন কন্যার মা, আমার কেন 2টি সন্তান হয়েছে, আপনারাই বলেন এটা কি আমার দোষ? তো সব কিছুই কিন্তু আমি মুখ বুজে মেনে নিচ্ছিলাম। যখন আমার দ্বিতীয় কন্যাটা হয়েছে, তখন থেকেই কিন্তু আমার অনেক বেশি জ্বালাতন শুরু হয়ে গেছে। ফার্স্ট কন্যার বেলা এত ছিল না, মাঝে মাঝে আমাকে অনেক বেশি কথা শুনতে হতো, এই আর কি। পরবর্তীতে দেখা গেছে যখন আমার দ্বিতীয় কন্যা হবে, তখন থেকেই কিন্তু আমার উপর মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু তার ছেলেকে সুন্দরভাবে কান পড়া দিচ্ছিল প্রতিদিনই। এইভাবেই কিন্তু আমার সংসারটা আস্তে আস্তে ভাঙন
পালানোর দিকটা শুরু হয়ে গেল। শাশুড়ি মা তার ছেলেকে নিজের আঁচলে বেঁধে রাখার জন্য তাবিজ কবিজ করতে থাকে, আর আমাকে তার ছেলের আশপাশে যেতে দেয় না। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। তারপরেও আমি দুটি মেয়ের দিকে তাকিয়ে আমি সংসারটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। একার পক্ষে তো আর সংসার টিকে রাখা সম্ভব না। আমি যতটুকু চেষ্টা করেছি সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, সেটা মূলত ছিল আমার একার ইচ্ছা থেকে। তো এই সব দেখতে দেখতে আমার মেয়েটা তো বেশ বড় হয়ে গেছে। সে আমাকে বলতেছে যে মাম্মাম, তুমি এই কষ্টটা আর মেনে নিও না, আমরা বড় হয়েছি, আমাদের দিক তাকিয়ে তুমি তোমার লাইফটাকে স্যাক্রিফাইস করবা, এটা আমরা চাচ্ছিলাম না। মেয়ে দুটির কথা শুনে আমি নিজেও খানিকটা অবাক হয়ে গেছি। এত ছোট বয়সে ওরা ফ্যামিলিতে এত ঝগড়া দেখতেছে, ওরা নিজেরাই বুঝে গেছে যে আমার মায়ের এই সংসারটা আর টিকবে না। তাই তো আমাকে সান্ত্বনামূলকভাবে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। তো মেয়ের কথাগুলো শুনে আমি একটু হলেও সাহস পেয়েছি। কারণ হচ্ছে আমার সংসারে প্রতিটা মানুষ কিন্তু আমাকে ফুটবলের মতো লাথি দিয়ে বেড়াচ্ছে। শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পারছে যে আমি সংসারটাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর এই সংসারটা ছেড়ে আমি কখনোই যাব না। তাই তো তারা যেমন খুশি আমাকে সেভাবেই ব্যবহার করছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার মেয়েদের দিকে তাকিয়ে ওদের ভবিষ্যৎটা যাতে অনেক উজ্জ্বল হয়। তাই ভেবে আমি কিন্তু এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমার মেয়েগুলোর কথা যখন আমি শুনেছি, আমি কিন্তু এখন আমার ডিসিশন চেঞ্জ করে নিয়েছি যে আমি আমার হাজব্যান্ডের সাথে থাকবো কি থাকবো না, আপনাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আমি কিন্তু শেয়ার করব। যদি নেক্সট ভিডিও দেখতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আমার লাইফে কি ঘটেছিল আর আমি আপনাদের সাথে কি বলতে চাচ্ছি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।